বেশ গা ছমছমে অন্ধকার। আগে শঙ্করকে বলেছিলাম এই জায়গাটা মোটেই ভালো নয়। দূরে ঝাউবনের অন্ধকার থেকে যেন একটা চাপা নিঃশ্বাসের গর্জন ভেসে আসছে। আরও দূরের ডক থেকে জাহাজের সাইরেনের আওয়াজও যেন অদ্ভুত দূরে লাগছে। কেমন থমথমে চারপাশটা। কেন জানি না, বেশ ভয় ভয় লাগছে আমার। মনে হচ্ছে যেন এই অন্ধকার সমুদ্রের ঢেউ চিরে এক্ষুনি বেরিয়ে আসবে কোনো বিকট মনস্টার। বন্ধুরা, গল্পটি পুরো শোনার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাল রাতের ঘটনার পরেও শঙ্করের কোনো ভয় ডর নেই। দেবনাথ আর শঙ্করের জেদেই তিনজনে বসে পড়লাম পাশাপাশি। শঙ্করের মোবাইলের ছোট স্ক্রিনে আমরা কিছু MP4 গান শুনছিলাম। একেবারে ঝুঁকে পড়ে এতটাই বিভোর হয়ে গেছি যে আশপাশে কি ঘটছে কোনো কিছুতেই হুঁশ নেই আর। শুধু সমুদ্রের গর্জন কানে আসছে। আরব সাগর থেকে ধেয়ে আসছে হু হু হাওয়া। হঠাৎ কেমন একটা বিশ্রী গন্ধ নাকে এলো। তিনজনেই পাচ্ছিলাম গন্ধটা। এতটাই মশগুল হয়ে পড়েছি ভিডিও দেখাতে যে বিষয়টা এড়িয়ে গেলাম আরও একটা কারণে। সামনেই জেলেদের অনেকগুলো নৌকা আছে, মাছ টাছ মরে পচে গেছে, তারই গন্ধ হতে পারে। একটু পরে একটা খসখস আওয়াজ হতেই মনে হলো সেখানে মোবাইলের উপর তিনটি মাথা ঝুঁকে নেই। আরও একজনের উপস্থিতি টের পেলাম। চমকে উঠে পিছু ফিরতেই দেখি একটা কালো কুচকুচে অপার্থিব অবয়ব। চোখগুলো অসম্ভব লাল, ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকার ঝাউ গাছগুলোর দিকে। তিনজনেই ভয়ে আটকে উঠলাম। এরপর কি হলো কিছু জানি না। জ্ঞান ফিরতে বুঝতে পারলাম একজন হোমগার্ড চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। হোমগার্ড জিজ্ঞেস করলো, ভূত দেখা है क्या? शाम के बाद यहाँ पर कभी भी मत आना। আসলে আমরা বিচের যেখানে বেশি ভিড় সেখান থেকে অনেকটাই দূরে ঝাউবনের সামনে একটু নিরিবিলি খুঁজে বসেছিলাম। সত্যিই ভুল করেছিলাম। অজানা জায়গায় এসব জানবার কথাও নয়। ভয় পেয়ে শঙ্কর বেশি জোরেই চেঁচিয়ে উঠেছিল। মোবাইলে টাইম দেখে বুঝতে পারলাম তখন প্রায় 9টা বেজে গেছে। তড়িঘড়ি বাসায় ফিরতে হবে ভেবেই উঠে রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। বালির উপর দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছি। সি বিচ ততক্ষণে প্রায় খালি হয়ে গেছে। দু একজন এখানে ওখানে তখনও বসেছিল। আমরা তাদের পাশ কাটিয়ে যাচ্ছি। সেই কালো মূর্তির ভয়টা তখনও পিছু ছাড়েনি। মেন রাস্তায় উঠে এলাম। বাস স্ট্যান্ড এখনও কিছুটা দূরে। উত্তর কর্ণাটকের জেলা শহর কারবার। মেন রোড থেকে শহর একটু ভিতরের দিকে। আরও খানিকক্ষণ হাঁটলে তবে বাস স্ট্যান্ড। আজ আর বাস পাবো কিনা জানি না। মেন রাস্তা ধরে হন্তদন্ত হয়ে হাঁটছি। মনে হয় আমাদের পেছন পেছন কেউ আসছে। মাঝে মাঝে পেছনে ফিরে তাকাচ্ছি। না, কেউ নেই। ফাঁকা রাস্তা অনেক দূর পর্যন্ত। এমনিতেই লোকালিটি খুব কম। 9টা বাজলেই বাস কিংবা দোকানদানি প্রায় বন্ধ হয়ে যায়। দেখলাম একটা অটো আসছে। বাস আর পাবো না ভেবে তিনজনে অটোতে উঠে বসলাম। কারবার শহর থেকে একটা ব্রিজ পেরিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে সদাশিবগড় পৌঁছে গেলাম। সদাশিবগড় একটা গঞ্জের মতো ছোট জায়গা হলেও অনেক দোকানদানি আছে, এক প্রকার সমৃদ্ধ অঞ্চল বলা চলে। এখানে আমরা এসেছিলাম একটা কাজের জন্য, সিদ্ধার্থ গাওকর আর শ্রীনিবাস রায়করের সাথে। আমাদের আপাতত থাকার আস্থানা হলো এই শ্রীনিবাসজির বাড়িতেই। ঘরটা বেশ সুন্দর, বাংলো বাড়ি টাইপের। দোতলা বারান্দা বাড়ি, টালির চাল এবং বাড়ির চারপাশে বাগান। তবে বেশ পুরনো বাড়ি দেখে মনে হয়। নিচের তলায় কেবলমাত্র শ্রীনিবাসজির স্ত্রী এবং এক ছেলে মেয়ে নিয়ে থাকেন। আমাদের থাকার বন্দোবস্ত দোতলাতেই হলো। প্রথম দিন রাতে শঙ্করের কিছুতেই ঘুম আসছিল না। দেবনাথ শঙ্করের মোবাইলে ভিডিও চালিয়েছিল। আমাদের সাদা কালো মোবাইল, ভিডিও চলে না। আমরা তিনজনেই দেখছিলাম। কত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। ঘুমে চোখ জড়িয়ে আসছিল আমার। শঙ্কর ঘুমিয়ে পড়েছে। দেবনাথের হাত থেকে মোবাইল খসে পড়েছে। আমি ঘুমের ঘোরে মোবাইলটা বন্ধ করে পাশ ফিরে শুলাম। আমার আবার নতুন জায়গায় এলে সহজে ঘুম ধরতে চায় না। তার উপর বেশ পুরনো বাড়ি ভেবেই কেমন যেন ভয় ভয় লাগছে। কিছুক্ষণ পর মনে হলো টালির চালে যেন কেউ হেঁটে যাচ্ছে। ভাবলাম বেড়াল হবে হয়তো। ঘুমের 12টা বেজে গেছে। কেমন একটা অস্বস্তিতে আর ঘুম আসছিল না।
টালির চালে আওয়াজটা যেন আরও বেশি স্পষ্ট হতে লাগলো। না, বেড়াল হতে পারে না। তবে কি হনুমান বা বাদর হবে? এমন হাজার প্রশ্ন মনে উকি দিচ্ছে। তারপর আওয়াজটা হঠাৎ বন্ধ হয়ে গেল। নিশ্চিন্ত মনে আবারও পাশ ফিরে শুলাম। কিছুক্ষণ পর বাইরে বারান্দায় যেন কেউ পা ঘষে ঘষে পায়চারি করছে। ভয়ে এবার পিলে চমকানোর মতো ব্যাপার। বেশ কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারই মধ্যে কখন ঘুম ধরে গেছে বুঝতে পারিনি। বাস জার্নির ক্লান্তি ছিলই। কিছুক্ষণ পর শঙ্কর ঘুমের ঘরে চেঁচিয়ে উঠল। আমাদের দুজনেরও ঘুম ভেঙে গেল। দেবনাথ তার পাশেই শুয়েছিল। মাথায় হাত দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে করতে জলের বোতলটা ধরিয়ে দিল। ঘড়িতে তখন প্রায় 4টে বাজে। এখনও রাতের অন্ধকার বাকি আছে। ভোর হতে এখনও কয়েক ঘন্টা বাকি। ভারতের একেবারে পশ্চিম এলাকায় আছি আমরা। এখানে সকাল প্রায় 1 ঘন্টা পরে হয়। সেই হিসাবেও সূর্য 1 ঘন্টা পরে অস্ত যায়। শঙ্কর বুকে হাত দিয়ে বলল, একটা কালো ছায়ামূর্তি আমার বুকে চেপে বসেছিল আর নখ দিয়ে বুকে হাত দিয়ে দেখালো। মোবাইলের আলো জেলে যা দেখলাম রীতিমতো কলিজা হিম হয়ে যাওয়ার মতো ব্যাপার। তার বুকে যেন কেউ নখ দিয়ে চিরে দিয়েছে, ঠিক বিড়ালে চিরলে যেমন হয়। 3টি সমান্তরাল রক্তাক্ত লাইন। ঘরে খিল দেওয়া আছে, জানলা বন্ধ, বিড়াল ঢুকবার কোনো সম্ভাবনাই নেই। দেবনাথ উঠে আলো জ্বেলে দিল। আর ঘুম ধরেনি। তারপর এইসব কথা শ্রীনিবাসজিকে বলা হয়নি, কারণ বললে কি ভাববে কে জানে। হয়তো অস্বীকার করবে, বলবে তোদের থাকার ইচ্ছে নেই তাই এসব বাহানা। তখন আমাদের কাজের দরকার ছিল খুব, ইনকামেরও, তাই কিছু বলতে পারিনি। কাজের সেট আপ করতে আরও 2-1 দিন টাইম লাগবে, তাই আমরা আজকেও ফ্রি। সেজন্য দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুরতে এসেছিলাম কারবার বিচে। আসলে এই বিচটার নাম রবীন্দ্রনাথ ট্যাগোর বিচ। কোনো এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন আর এই সৈকত দেখে মুগ্ধ হয়ে কবিতা লিখে ফেলেছিলেন। আমিও জানতাম না, একটা বড় কালো পাথরের ফলকে লেখা দেখে বুঝতে পারলাম। আর দেবনাথ শঙ্করকে বললাম সে কথা। তখন বাঙালি হিসাবে সত্যি গর্ববোধ করলাম। সেই কবে এক মহান বাঙালির পদস্পর্শে ধন্য হয়েছিল এই সৈকত। আজ আমরাও 3 জন হেঁটে যাচ্ছি সেই বেলাভূমি জুড়ে। তারপর সমুদ্রের বড় বড় ঢেউয়ের সামনে বসে 3 জনে মশগুল হয়ে পড়েছি। যা ঘটল, ঘটনাটা এখন ভাবলেই বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। আমরা অটোর ভেতরে বসে আছি 3 জনে, কারও মুখে কোনো কথা নেই। একটা আকস্মিক ভয় যেন ছেয়ে আছে আমাদের মধ্যে। একবার ঝাউবনের দিকে মুখ ফিরিয়ে দেখলাম, সেখানে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে 2টো চোখ যেন এখনও আমাদের পিছু নেওয়ার জন্য ছুটে আসছে। ভয়ে মুখ ফিরিয়ে নিলাম। একটা দীর্ঘ ব্রিজ পেরিয়ে 2টো অল্প উঁচু পাহাড়ের মাঝ দিয়ে প্রায় মিনিট 15 পর আমরা পৌঁছলাম সদাশিবগড়। অটোওয়ালা মেন রোডে নামিয়ে দিয়ে চলে গেল। রাত অনেক হয়েছে, কিন্তু খাবো কি? অবশ্য যেই থেকে এসেছি হোটেলে খাচ্ছি। বাসায় যাওয়ার আগেই মেন রোডের সামনে যে ধাবাটা আছে সেখানে ঢুকে মাছ ভাত খেয়ে নিলাম। হ্যাঁ, এখানে বাঙালিদের মতো মাছ ভাতটাই সবার প্রিয়, তাই পেয়েও গেলাম। যদিও বাঙালিদের মতো রান্না না হলেও খেতে অসুবিধা হলো না। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা হাঁটা দিলাম। তখন রাত প্রায় 10টা। তখনও অনেকগুলো দোকানদানি খোলা আছে। একটা ছোট টর্চ পেরিয়ে বেরিয়ে এলাম। দেবনাথ বলল, চার্চের সামনে ভূত কিছু করতে পারে না। এইসব ফালতু কথা বলে শঙ্কর থামিয়ে দিল। বাজারটা পেরিয়ে সরু রাস্তা ধরলাম। রাস্তাটা প্রায় অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারকে কে না ভয় পায়। বেশ গা ছমছম করছে। কাছে দূরে ঘরবাড়িগুলো থেকে টিমটিমে আলো জ্বলতে দেখা যাচ্ছে। হঠাৎ করেই কেন জানি না মনে হলো কেউ যেন আমাদের সাথে সাথে হাঁটছে। তার পায়ের ঘসর ঘসর আওয়াজ কানে আসতেই ভয়ে সারা শরীর কেঁপে উঠল। সম্ভবত এরাও টের পেয়েছে সে ব্যাপারে। দেবনাথ বলল, চুপ, প্রায় চলেই এসেছি বাসায়। একটু সাহস এলো প্রাণে। তখনও শ্রীনিবাসজিরা জেগেছিল। আমাদের খাওয়ার কথা জিজ্ঞেস করাতে বললাম খেয়ে এসেছি। সেদিন রাতে 3 জনই স্থির করলাম কালই চলে যাব। দরকার নেই কাজের, একটু ভালো ইনকাম করতে চেয়ে শেষে এইভাবে ভয়ে ভয়ে থাকার কোনো মানে নেই। ভয়ে ভয়ে 3 জনেই আছি। ভাবলাম আলো জ্বালিয়ে ঘুমাবো, কিন্তু শঙ্করের আবার আলো জ্বাললে ঘুম আসে না। দেবনাথ শঙ্করের উপর একটু বিরক্ত হয়ে বলল, আজ তাহলে জেগেই কাটাবো, দেখি কোথায় ভূত।
তারপর ঘুমিয়েই পড়েছিলাম। শঙ্কর আবারও মাঝরাতে চেঁচিয়ে উঠল। যথারীতি আমাদেরও ঘুম ভেঙে গেল। আলো জ্বালতেই একটা কালো ছায়া যেন বন্ধ দরজা ভেদ করে পালিয়ে গেল। সেই একই ব্যাপার, শঙ্করের বুকে আবারও 3টি আঁচড়ানো দাগ। খুব হাঁপাচ্ছে শঙ্কর। দেবনাথ জল দিল, প্রায় কেঁদে ফেলার মতো করে। শঙ্কর বলল, কখন একবার সকালটা হবে, কি ভুলটা যে করেছি এখানে এসে। তারপর বাকি রাতটুকু জেগেই কাটালাম। সকালে তার মোবাইলটা প্রথমে খুঁজেই পাওয়া যায়নি। তারপর দেখা গেল বারান্দার এক কোণে পড়ে আছে। বেশ রহস্যজনক ব্যাপার। দেবনাথ বলল, তুই ভুল করে এখানে এসে রেখেছিস হয়তো। যাই হোক, সকালে শ্রীনিবাসজির সাথে কথা বলে আমরা চলে যাব। আর থাকতে চাই না। সব উদ্ভুতুরে ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলে চলল শঙ্কর। তার বুক খুলে দেখালো সে চেরা দাগ। সব বুঝে শ্রীনিবাসজি বলল, ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো তাই করো। বেলা 10টা নাগাদ একটা বাস আছে হুবলি যাওয়ার, তারপর আবার 5টা নাগাদ। হুবলিতে আমাদের আত্মীয় পরিজন, চেনা জানা লোকজন আছে। এত তাড়াতাড়ি বেরোনো সম্ভব নয়, তাই বিকেল 5টার সময় বেরোবো ঠিক করলাম। হাতে এখনও অগাধ টাইম, তাই আশপাশটা একটু ঘুরে দেবো ভাবলাম। ঘরে তো বিলকুল থাকতে ইচ্ছা করছে না, বেরিয়ে পড়লাম। তবে খুব বেশি দূর যেতে সাহস হলো না। এমনিতেই এই দুদিনে যা ঘটেছে ভাবলে এখনও গায়ে কাটা দেয়। তাই মার্কেটের আশপাশে ঘুরতে থাকলাম, কিছুটা সময় কাটানোর মতো। এলাকাটা বালি মাটি আর ঘন ঘন কাজু বাগানে ভর্তি। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে এলো। আবার সেই মেন রোডের ধারে সেই ধাবায় ভাত খেয়ে নিলাম। তখন প্রায় দুপুর 1টা-1:30 হবে। বাসায় ফিরে কাউকে দেখতে পেলাম না। সম্ভবত শ্রীনিবাসজিরা কোথাও গেছে সবাই মিলে। আমরা আর উপরে উঠলাম না, বাড়ির সামনে ঘোরাঘুরি করতে থাকলাম। কি মন গেল। শঙ্কর বলল, চল পেছনের দিকটা একটু ঘুরে আসি। দেবনাথ বাধা দিয়ে বলল, কি আছে পেছনে? কিছু নেই, শুধু ঝোপঝাড়ের মধ্য দিয়ে গিয়ে কি করবি? তবুও হাতে এখনও ঘন্টা 2-2.5 আছে। এসে দেখলাম পেছনে কয়েকটা আম গাছ আর কয়েকটা কাজু গাছ শুকনো ঘাসে ভরে আছে। মনে হচ্ছে বহুদিন কোনো যত্ন নেই বাগানটার। একটা কুয়োও আছে দেখলাম, তবে বহুদিন সেটিও ব্যবহার হয়নি। জল নিশ্চয় খারাপ হয়ে যাবে। এই নির্জন দুপুরে গা ছমছমে পরিবেশ। তবুও কৌতূহলী মন, সাহস করে কুয়োর দিকে এগিয়ে গেলাম। উকি দিয়ে দেখলাম কয়েকটা মাগুর মাছ আর কয়েকটা ছোট সাইজের কচ্ছপ চড়ছে। বুঝলাম কুয়োর জল পরিষ্কার রাখার জন্য কিছু জিওল মাছ ছেড়ে রাখা হয়েছে, যাতে অতি গ্রীষ্মের সময় জলের অভাব হলে এই কুয়োর জল ব্যবহার করতে পারে। আমরা প্রায় ঝুঁকেই দেখছিলাম। দেবনাথ বলল, কচ্ছপের ঘাড়ে ছোট ছোট লোম গজিয়েছে। আমি বললাম, আরে লোম নয়, শেওলা জমেছে, মানে বহুদিন জলে বাস করার ফল। এমন সময় শঙ্করের মোবাইলে রিংটোন বেজে উঠল। আর ঠিক তখনই যেন আমাদের পেছন থেকে কালো মতো একটা ছায়া সরে গেল। অমনি শঙ্করের হাত থেকে মোবাইলটা কুয়োর জলে ছিটকে তলিয়ে গেল। তিনজনে একটা বিদ্যুতের শক লাগার মতো চমকে উঠছিলাম। এমনিতেই দুদিনের ভয়টা আবার জেগে উঠল, যেটা সেদিনের আলোর সাথে কেটে গিয়েছিল। দিনের আলোতেও যে ভৌতিক কাণ্ড করতে পারে তা আমার ধারণার বাইরে। পরিষ্কার দেখতে পেয়েছে কালো মতো একটা ছায়া, অবিকল মানুষের মতো হলেও সেটা যে অপার্থিব কিছু বুঝতে দেরি হলো না। দেবনাথ বোধহয় একটু বেশি ভয় পেয়েছে, সাবধান করতে করতে পালিয়ে এলো সেখান থেকে। শঙ্কর মোবাইলের মায়ায় হা হুতাশ করছে, একবার উঁকি মারছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, পালিয়ে চল, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তারপর এগিয়ে গিয়ে কুয়োর জলের দিকে একবার তাকালাম, দেখি একটা মানুষের সব ভেসে উঠেছে। দেখে মনে হচ্ছিল পচে গেছে, কিন্তু তার মুখটা ছিল অসম্ভব কালো। আর হঠাৎ করে চোখ মেলে তাকালো আমাদের দিকে। সে চোখ মানুষের মতো নয়, একেবারে রক্তাভ লাল। ভয়ে আমার গা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ খেয়ে গেল। সারা শরীর অসাড় হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চোখের পাতা ফেলতে পারছিলাম না। নড়বার মতো কোনো ক্ষমতাই ছিল না আমার। পা যেন মাটির ভিতর গেড়ে গেছে। কিছুক্ষণ পর দেবনাথ এসে আমাদেরকে সেখান থেকে টেনে নিয়ে এলো। আমরা আর শ্রীনিবাসজির অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম। মেইন রোডের ধারে দাঁড়িয়ে আছি বাসের জন্য। দেখি শ্রীনিবাসজি একটা পুরনো অ্যাম্বাসেডার নিয়ে এসে দাঁড়ালো। আমাদেরকে উঠতে বলল, কারবার মেন বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে বলে। তিনজনই উঠে বসলাম। আজ দুপুরের ঘটনাটা বলতেই শ্রীনিবাসজি বলল, এই কিছুদিন হলো ঘরটা সে কিনেছে। তার আসল বাড়ি গোয়ার মাডগাঁওয়ে। ভেবেছিল এমন শান্তিপূর্ণ এলাকায় এসে ছোটোখাটো একটা ব্যবসা করে
সেটেলড হয়ে যাবে, তা আর হলো না। এখানে এসে বেশ ভালোই ছিল, কিন্তু এই কয়েকদিন তার স্ত্রীও এমন কিছু প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি অনুভব করছে। ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে এভাবে থাকা সম্ভব নয়। কখন কি হয় কে বলতে পারে। পাশাপাশি লোকের মুখে সে শুনেছে আগে এই বাড়িতে যে থাকতো তার এক ছেলে নতুন মোবাইল কিনে দেওয়ার বায়না ধরে, কিন্তু পড়াশোনার ক্ষতি হবে বলে ভদ্রলোক মোবাইল কিনে না দেওয়াতে বাড়ির পেছনে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। হতে পারে তারই আত্মা এইভাবে ঘোরাফেরা করে। তাই শ্রীনিবাসজিও স্থির করেছে গোয়ায় ফিরে যাবে। আমাদের নিঃশ্বাস তখন ঘন ঘন পড়ছে। উঁচু পাহাড়ের উপর দিয়ে আমাদের বাস খাদের কিনারা ধরে ছুটে চলছে। আমি জানালা দিয়ে সবুজ জঙ্গল আর ধোঁয়াশাময় নীলাভ পাহাড়ের দিকে তাকিয়ে আছি। দেবনাথের মুখে নিশ্চিন্ত ভাব ফুটেছে, আর শঙ্করের চোখে মুখে তখনও মোবাইল হারানোর শোক। নমস্কার।